আরে আজকের আলোচনাটা কিন্তু দারুণ জমবে। ভাবুন তো, একটা কারখানার বিশাল মেশিন চলছে, বা ধরুন বাড়ির ছাদের ফ্যানটা বনবন করে ঘুরছে। হুম। এই যে মোটরের শক্তিটা চাকা বা ব্লেড পর্যন্ত পৌঁছাচ্ছে, এর পেছনে কোন যন্ত্রাংশগুলো কাজ করছে বলুন তো? এখানে কিন্তু আজকের আলোচনার মূল বিষয়। একদম ঠিক। আজকের এই গভীরে গিয়ে আমরা মেশিনের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হয়তো সবসময় চোখে পড়ে না এমন অংশ নিয়ে কথা বলবো। আমাদের লক্ষ্য হবে এই যন্ত্রাংশগুলোর ডিজাইন বা নকশা তৈরির যে মূল ভাবনাগুলো সেগুলো সহজ ভাষায় বোঝা, যাতে বিষয়টার একটা স্পষ্ট ছবি পাওয়া যায়। দারুণ। তাহলে চলুন এই পাওয়ার ট্রান্সমিশনের যাত্রাপথটা অনুসরণ করি। শুরু করা যাক শ্যাফট দিয়ে, কেমন? পাওয়ারের যাত্রার প্রথম ধাপ। নিশ্চয়ই। প্রথমেই তাহলে শ্যাফট। এটা তো অনেকটা বলতে গেলে গাড়ির অ্যাক্সেল বা মেশিনের শির দ্বারার মতো, তাই না? যার ওপর ভর করে শক্তি বা ওই যে ঘূর্ণন গতি মানে টর্ক এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। ঠিক ধরেছেন। আমরা তো সাধারণত সলিড বা নিরেট শ্যাফট দেখি, আবার হলো বা ফাঁপা শ্যাফটও তো হয়। হ্যাঁ, হয়। সলিড শ্যাফট বেশি মজবুত, কিন্তু একই শক্তি পরিবহনের জন্য ফাঁপা শ্যাফট ওজনে বেশ হালকা হতে পারে। অনেক ক্ষেত্রে এটা খুব দরকারি। আচ্ছা। এগুলো সাধারণত মাইল্ড স্টিল বা ধরুন বিশেষ অ্যালয় স্টিল দিয়ে তৈরি হয়, কারণ এদের যথেষ্ট শক্তিশালী হতে হয়। হুম। শ্যাফট ডিজাইনের সময় মূলত দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হয়। এক হলো এর নিজস্ব শক্তি বা স্ট্রেংথ, মানে কতটা লোড বা চাপ সে সহ্য করতে পারবে। আর দ্বিতীয়টা? আর দ্বিতীয়টা হলো টর্সিওনাল রিজিডিটি, মানে মোচড়ানোর সময় কতটা কম বেঁকে যাবে বা ধরুন বিকৃত হবে। ডিজাইনটা নির্ভর করে কতটা টর্ক বা মোচড়ানোর বল এর ওপর আসছে সেটার ওপর। তার মানে শ্যাফটকে শুধু শক্তিশালী হলেই চলবে না, মোচড় খেলেও নিজের আকার ধরে রাখার ক্ষমতাটাও খুব জরুরি। ডিজাইনে এই দুটো গুণের ভারসাম্য রাখাটা কতটা গুরুত্বপূর্ণ, এটা কি সবসময় মনে রাখা উচিত? অবশ্যই, একদম জরুরি। এখন এই শ্যাফট তো একা ঘুরবে না, এর সাথে পুলি বা গিয়ারের মতো অন্য যন্ত্রাংশ জুড়তে হবে তো। ঠিক। এখানেই আসে কি এর ভূমিকা। ও আচ্ছা, কি তাহলে শ্যাফট আর তার সাথে জোড়া অংশটার মানে যেমন পুলির হাবের মধ্যে একটা সেতুর মতো কাজ করে, অনেকটা তালা চাবির মতো, যাতে দুটো অংশ একসাথেই ঘোরে, মানে একে অপরের সাপেক্ষে পিছলে না যায়। একদম তাই। বিভিন্ন ধরনের কি আছে, যেমন ধরুন স্যাডল কি। স্যাডল কি? হ্যাঁ, স্যাডল কি, যেটা শুধু শ্যাফটের ওপরে চেপে বসে, মানে ঘর্ষণের মাধ্যমে শক্তি পাঠায়। এটা হালকা কাজের জন্য ঠিক আছে। আচ্ছা, আর যদি বেশি লোড থাকে? বেশি লোডের জন্য ব্যবহার হয় সাংকি। এটা শ্যাফট আর হাব দুটোতেই কাটা খাঁজ বা কিওয়ের মধ্যে বসে, তাই সংযোগটা অনেক বেশি মজবুত হয়। ও, অনেক বেশি স্ট্রং তাহলে। হ্যাঁ, এই সাংকি ডিজাইন করার সময় দুটো স্ট্রেস বা পীড়ন খুব গুরুত্বপূর্ণ। একটা হলো শিয়ার স্ট্রেস, মানে কিটা কেটে যাওয়ার প্রবণতা। কেটে যাওয়া। হ্যাঁ, আর দ্বিতীয়টা হলো ক্র্যাশিং স্ট্রেস, মানে চাপে থেতলে যাওয়ার প্রবণতা। আর একটা জিনিস মনে রাখতে হবে, শ্যাফটে ওই যে খাঁজটা কাটা হয়, তার ফলে কিন্তু শ্যাফটের শক্তি কিছুটা কমে যায়। কারণ ওখানে স্ট্রেস কনসেন্ট্রেশন হয়। একদম ঠিক ধরেছেন। তার মানে শক্তিশালী সংযোগের জন্য স্যাঙ্ক কি ধালো, কিন্তু তার জন্য শ্যাফটকে একটু দুর্বল করার মূল্য দিতে হচ্ছে। তাহলে ডিজাইনারকে শিয়ার আর ক্র্যাশিং স্ট্রেস হিসেব করার পাশাপাশি এই দুর্বলতার কথাও মাথায় রাখতে হয়, তাই তো? ঠিক তাই। সব দিক ভেবে ডিজাইন করতে হয়। সঠিক। এরপর ভাবুন, যদি দুটো আলাদা শ্যাফটকে প্রান্ত বরাবর জুড়তে হয়, ধরুন একটা মোটর থেকে আরেকটা মেশিনের শ্যাফটে শক্তি পাঠাতে হবে। তখন কাপলিং ব্যবহার করা হয়, তাই না? অনেকটা দুটো পাইপকে সকেট দিয়ে জোড়ার মতো। হ্যাঁ, অনেকটা তাই। কাপলিং মূলত দুটো কাজ করে, শক্তি পরিবহন করা আর দুটো শ্যাফটকে জুড়ে রাখা। এরও আবার প্রকারভেদ আছে। যেমন? যেমন রিজিড কাপলিং, এটা দুটো শ্যাফটকে একদম দৃঢ়ভাবে জুড়ে দেয়, কিন্তু এর শর্ত হল শ্যাফট দুটোকে নিখুঁতভাবে একই সরলরেখায় থাকতে হবে, মানে পারফেক্টলি অ্যালাইন্ড। সামান্যতম এদিক ওদিক হলেই চলবে না। আচ্ছা, খুবই স্ট্রিক্ট তাহলে। হ্যাঁ, অন্যদিকে আছে ফ্লেক্সিবল কাপলিং। এটা কিছুটা মিসঅ্যালাইনমেন্ট, মানে ধরুন সামান্য কৌণিক বা সমান্তরাল বিচ্যুতি মানিয়ে নিতে পারে। তার মানে যেখানে অ্যালাইনমেন্ট নিখুঁত রাখা সম্ভব বা খুব জরুরি, সেখানে রিজিড কাপলিং ব্যবহার করা যেতে পারে। আমরা তো এখানে রিজিড ফ্ল্যাঞ্জ কাপলিংয়ের ডিজাইন নিয়ে ভাবছি, যেখানে দুটো চাকার মতো ফ্ল্যাঞ্জকে বোল্ট নিয়ে জুড়ে দেওয়া হয়। ঠিক। এই ফ্ল্যাঞ্জ কাপলিং ডিজাইন করার সময় দেখতে হয়
বোল্টগুলো শিয়ার স্ট্রেসে ছিঁড়ে যাবে না তো? হুম। ফ্ল্যাঞ্জের পুরুত্ব যথেষ্ট আছে কিনা যাতে বোল্টের চাপে সেটা ভেঙে না যায়, এবং কাপলিংয়ের অন্যান্য অংশগুলো যাতে নিরাপদে টর্ক পরিবহন করতে পারে। বোঝা গেল। তাহলে কাপলিং ডিজাইন করার সময় নিশ্চিত করতে হবে যে এর প্রতিটি অংশ, বিশেষ করে বোল্ট এবং ফ্ল্যাঞ্জ, নিরাপদে লোড বহন করতে সক্ষম, তাই না? একদম, এটাই মূল কথা। বেশ, এবার পাওয়ার ট্রান্সমিশনের যাত্রাপথে আমরা প্রায় শেষ ধাপে চলে এসেছি। শ্যাফট ঘুরছে, কাপলিং হয়তো দুটো শ্যাফটকে জুড়েছে, কি দিয়ে পুলি বা গিয়ার লাগানো আছে। এবার পুলির কথায় আসা যাক। পুলি? এটা তো বেল্টের সাহায্যে শক্তি এক শাফট থেকে অন্য শাফটে পাঠাতে কাজে লাগে। পুলির ডিজাইনে মূলত দুটো অংশ গুরুত্বপূর্ণ: বাইরের পরিধি বা রিম, যার উপর বেল্টটা চলে, আর কেন্দ্র বা হাবের সাথে রিমকে জুড়ে রাখা ডান্ডাগুলো বা আর্মস। এই আর্মসগুলো? হ্যাঁ, রিমের পুরুত্ব নির্ভর করে বেল্টের টান কতটা তার উপর। আর আর্মসের সংখ্যা সাধারণত 4 বা 6টা হয়, আর সেগুলোর ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদ এলিপ্টিক্যাল বা ডিম্বাকৃতি হয়। দেখতেও ভালো লাগে আর মজবুতও হয়। এগুলো ডিজাইন করার সময় প্রধানত বেন্ডিং স্ট্রেস বা বেঁকে যাওয়ার পীড়নকে গুরুত্ব দেওয়া হয়, কারণ আর্মগুলো হাব আর রিমের মধ্যে একটা বিমের মতো কাজ করে। তার মানে পুলির আর্মগুলো যাতে বেল্টের টানে বেঁকে বা ভেঙে না যায়, সেজন্য বেন্ডিং স্ট্রেস হিসেব করাটা খুব জরুরি। তাহলে পুলির প্রতিটি অংশের সঠিক মাপ নির্ভর করে তার উপর আসা বল বা টানের উপর, তাই তো? একদম ঠিক। তাহলে যদি সংক্ষেপে পুরো বিষয়টা একবার দেখি, শ্যাফট হলো শক্তির মূল পরিবাহক। কি সেই শক্তিকে শ্যাফট থেকে অন্য অংশে, যেমন পুলিতে, প্রবাহিত করার সংযোগকারী। কাপলিং দুটো শ্যাফটকে জুড়ে রাখার মাধ্যম, আর পুলি বেল্টের সাহায্যে সেই শক্তিকে প্রয়োজন অনুযায়ী স্থানান্তর করে। প্রত্যেকটা ডিজাইন নির্ভর করে কতটা লোড বা টর্ক আসছে, কত গতিতে ঘুরছে, আর কোন উপাদান দিয়ে তৈরি হচ্ছে, এই সব কিছুর উপর। আজকের এই আলোচনা থেকে এটা পরিষ্কার হলো যে এই আপাত দৃষ্টিতে সাধারণ যন্ত্রাংশগুলো আসলে কতটা অপরিহার্য। ছোটখাটো সাধারণ যন্ত্র থেকে শুরু করে আজকের দিনের অত্যাধুনিক রোবোটিক্স, অটোমোবাইল, এমনকি মহাকাশ অভিযানেও এদের গুরুত্ব অপরিসীম। ঠিক। এদের ডিজাইন বোঝা মানে কিন্তু ভবিষ্যতের প্রযুক্তির ভিত্তিটাকে বোঝা। একদম। আর প্রযুক্তি তো থেমে নেই, তাই না? নতুন নতুন মেটেরিয়াল আসছে, ডিজাইনের কৌশল আরও উন্নত হচ্ছে, কম্পিউটারের সাহায্যে আরও নিখুঁত বিশ্লেষণ সম্ভব হচ্ছে। সত্যি। তাই এই মৌলিক বিষয়গুলো ভালোভাবে জানা এবং শেখাটা চালিয়ে যাওয়া খুব দরকার। এটা শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়, ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হিসাবে উন্নত মানের যন্ত্র তৈরি করতে, সেগুলোর রক্ষণাবেক্ষণ করতে এবং নতুন উদ্ভাবনে অংশ নিতে এই জ্ঞানটা অপরিহার্য। নিজের কৌতূহলকে বাঁচিয়ে রাখতে হবে। দারুণ বললেন। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করি। পরের বার আবার দেখা হবে নতুন কিছু জানার গভীরে ডুব দিতে। নিশ্চয়ই।